সহদেব নাম, ওনার পিতার নাম হলো প্রেমলাল, এবং মাতার নাম মেনকা। মেনকা। তো ভান্তের সাথে আমার ছোটবেলায় জোবরা গ্রামে ওনারা আসা যাওয়া করতেন। এই স্মৃতি তেমন বেশি মনে নাই, কিন্তু যখন আমি 1971-এ কক্সবাজারের রামকোটে প্রবৃত্তি নেওয়ার পর 1972-এ জোবরা সুগত বিহারে চলে আসি। তখন ওই প্রথম বান্তের খুব কাছে আসতে পেরেছিলাম, এবং উনি আমাকে প্রবৃত্ত জীবন যাপনের জন্য অনেকভাবে অনুপ্রাণিত করেছে। তো তখন থেকেই মূলত আমার এবং ওনার জীবনের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে। 1973-এ আমি কদমপুর সুধর্মানন্দ বিহারে সীমায় যখন উপসম্পাদক গ্রহণ করি, 1973-এর ফেব্রুয়ারি মাসে, সেই থেকে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়ে সমতলে বসবাস শুরু করেন, এবং আমি গহিরা শান্তিময় বিহারে যখন দায়িত্ব গ্রহণ করি, তখন ভান্তে সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সম্পাদক মনোনীত হন, এবং সম্পাদক মনোনীত হয়ে তিনি আমাকে নিয়ে এই ভিক্ষু মহামণ্ডলের বিভিন্ন বিহারের বিভিন্ন প্রয়োজনে আমাকে তিনি কাজে লাগাতেন, সাথে রাখতেন। এবং এক সময়ে আমরা দুইজনে পরামর্শ করে মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ গঠন করি। আমাদেরকে সহযোগিতা করেছিলেন প্রাথমিক পর্যায়ে ওনার ওই প্রথম শিষ্য পশ্চিম আন্দারমানি নিগ্রো দারায়ণ বিহারাধিপতি বদন্ত উপসংঘরাজ প্রিয়দর্শী মহাস্তবীর এবং প্রমুখ জোবরা সুগত বিহারের বদন্ত শিলারক্ষী মহাস্তবীর প্রমুখ। ওনারা বর্তমান উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্তবীর শিলানন্দ মহাস্তবীর উপসংঘরাজ এবং শ্রদ্ধেয় গিরিমানন্দ মহাস্তবীর প্রমুখ অনেক ভান্তেরা আমাদেরকে সহযোগিতা করতেন। আমরা দুইজনে মিলে মন্ডলের বিভিন্ন গ্রামের কোনো সমস্যা হলে সমস্যার সমাধান করা, এবং প্রতিটি বিহারে শিশুদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য কমিটি গঠন করে দায়িত্ব প্রদান করা, তাদের পরীক্ষা নেওয়া, ধর্মীয় বৃত্তি প্রদান করা ইত্যাদি কাজগুলো মোটামুটি ভিক্ষু সংঘকে সাথে নিয়ে আমরা করেছি। তো এরপরে 1981-তে আমি যখন আমার গুরুবান্তের প্রেরণায় শ্রীলঙ্কায় অধ্যয়নের জন্য গমন করি, তখন উনি আমাকে যখন দেশে চলে আসার জন্য পিড়াপিড়ি করছিলেন, তখন বাড়ি থেকে বলেছিলাম, আপনি কিছু শ্রমণ আমাকে পাঠিয়ে দেন, আমি এখানে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করলে এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকবে। এটা বলাতে তিনি ডক্টর শরণপাল প্রমুখ এখানে অরুণ আছে, অরুণের বড় ভাই প্রজ্ঞা লঙ্কার নাকি নাম ছিল, তাদেরকে 9 জনকে শ্রমণ করে দিলেন, এবং পরে তিশোরীর প্রজ্ঞানন্দ এবং বেতাগীর আরেকজন শ্রমণ, তাদেরকে সহ মোট 11 জন কে নিয়ে আমি শ্রীলঙ্কায় প্রথম তাদের ভর্তি করে
চলে আসি। এবং চলে আসার সময় সুগত প্রিয় মহিপাল, এখানে আপনাদের বন্ধু মহিপাল স্থবিরের আপন কাকা বানতে সুগত প্রিয় এবং দিকপাল, বর্তমান ভারতের সঙ্গরাজ ওই দিকপাল মস্তবীর, তাদেরকে নিয়ে কদলপুরে একটি ভিক্ষু ট্রেনিং সেন্টার করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছিলাম। দিকপাল আসতে রাজি হলো না। আমি আর সুগত প্রিয় দেশে আসলাম এবং আসার পরে অনেক কথা আছে। তো সংক্ষেপে মোটামুটি আমরা তখন 3 জন মিলে, আমি সঙ্গরাজ বান্তে, তখন মন্ডলের সম্পাদক এবং সুগত প্রিয়, আমরা 3 জন কদলপুরে হেমন্ত বিকাশ বাবুর দান করা দ্বিতল একটি ভবনের মধ্যে আমরা ভিক্ষু ট্রেনিং সেন্টারের কার্যক্রম শুরু করি। হেমন্ত বিকাশ বাবু আমাদের এখানে উপাসিকা তন্দ্রা বরুয়ার তিনি কাকা হন এবং তিনি ওনার পত্নী আমার ধর্ম মাতা পিতা দায়িত্ব গ্রহণ করেছিলেন উপসম্পদার সময়ে। তারাই আমাকে উপসম্পদা দান করেছিলেন কদলপুর সুধর্মানন্দ বিহারের সীমায়। এবং শ্রদ্ধেয় জ্ঞানশ্রী বান্তে সুধর্মানন্দ বিহারের অধ্যক্ষ হিসেবে সেখানে বেশ কয়েক বছর অবস্থান করেন। তো এইভাবে আমরা মোটামুটি যে সমস্ত চিন্তা ভাবনা করেছি, বিশ্ব শান্তি পেগোডায় বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ছাত্রদের জন্য ছাত্রাবাস নির্মাণ, তারপর চন্দ্রকোনায় একটা অনাথ আশ্রম গঠন করলাম, জোবরা, তারপর বিনাজুরি ধর্মগতিক অনাথ আশ্রম, জোবরাই গুণালঙ্কার অনাথ আশ্রম, এই প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুললাম। তো এর পরবর্তী পর্যায়ে কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারকে ভিত্তি করে একটা হাই স্কুলও আমরা প্রতিষ্ঠা করেছি এবং এগুলো বর্তমানে আরো ব্যাপক আকার লাভ করেছে। বুদ্ধিস্ট ক্রেডিট ইউনিয়ন শাসনরক্ষী মস্তবীরের প্রচেষ্টায় সেখানে ব্যাপক মোটামুটি কর্ম সম্পাদন হচ্ছে। হাসপাতালও করা হয়েছে, যে হাসপাতালে আমাদের সঙ্গরাজকে অনেকবার নিয়ে সেখানে চিকিৎসা সেবা যত্ন আদি দেওয়া হয়েছে তার জীবনের অবসানের শেষ পর্বে। তাহলে এইভাবে মোটামুটি একটা দীর্ঘ প্রায় 23 বছরের সম্পর্ক ছিল আমার সাথে শ্রদ্ধেয় সঙ্গরাজ বান্তের সাথে। তো ওনাকে এবং সঙ্গরাজ শ্রীলঙ্কার মস্তবীরকে আমি ব্যাংককের মধ্যে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলাম। সেখানে দুইজনের খুব উন্নত মানের চিকিৎসা সেবা পেয়েছিলেন তারা। তো এখানে চলে আসার পর বিশেষ করে বান্তের সাথে আমি আর তেমন যোগাযোগ রাখতে পারিনি। যখন আমি চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দায়িত্ব ছেড়ে রাঙামাটিতে গণবান্তের সান্নিধ্যে চলে গেলাম, তখন আমি ধ্যান ভাবনা লেখালেখি এগুলোর মধ্যে ছিলাম। আর আমাদের সংগঠনগুলো প্রতিষ্ঠানগুলো নানা জনের দায়িত্বে এগুলো পরিচালিত হয়েছে। এই মূলত তিনি আমাকে যেভাবে অন্তরের সাথে গ্রহণ করেছিলেন, বান্তে নিজেই বলেছেন যে আমার কোন শিষ্য তোমার মতো আমাকে সহযোগিতা করেনি, করছে না, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। তো মোটামুটি তার ছায়া সঙ্গী হিসেবে আমি দীর্ঘ সময় অতিবাহিত করেছি। করার পরে
তো তখন তিনি ওনার জীবনের অনেক কাহিনী আমাকে বলেছেন, একেবারে শৈশব থেকে কি করে তিনি এই পর্যন্ত এসেছেন সব কাহিনী তিনি আমাকে শুনিয়েছেন। তো সেখানে যা কিছু লক্ষ্য করেছি, বিশেষ করে ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলের ছাত্র ছিলেন তিনি, তখন খুব মেধাবী ছাত্র হিসেবে শিক্ষকেরা তাকে খুব সমাদর করত এবং তার মনের মধ্যে উচ্চশিক্ষা লাভের জন্য খুবই আগ্রহ আকাঙ্ক্ষা ছিল। কিন্তু ওনার বাবা পুলিশ বিভাগে, ব্রিটিশ আমলের পুলিশ বিভাগের সামান্য হাবিলদারের পজিশনের মধ্যে তিনি চাকরি করতেন, বেতন তেমন ছিল না। তো ওনার মা অকালে মারা গেল। তারপর ওনার ঠাকুরমা, যার হাতে উনি বেশি লালিত পালিত হয়েছেন, ঠাকুরমাও মারা গেল এবং ওনার বাবাও রিটায়ারমেন্টে চলে আসলেন। ওনার একটা বোনও জন্ম নিয়েছিল, বোনটাও মারা গেল। মোটামুটি এখন পিতা এবং এক সন্তান, এই সন্তানকে লেখাপড়া করানোর মতো অবস্থাও তখন ছিল না। তখন মহা দুর্ভিক্ষ চলছিল, 43 ইংরেজির যে মহা দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের কবলে পড়ে ওনার লেখাপড়া বন্ধ হয়ে গেল। এবং বন্ধ হওয়ার পরে ওনার মামা বললেন যে আমার ভাগিনের লেখাপড়া করার যখন এত আগ্রহ, তাহলে আমি গুণলঙ্কার মস্তবীরের দায়িত্ব দিলে ওর লেখাপড়াটা রক্ষা হবে। তো সেই সূত্রে ওনাকে জোবরা সুগত বিহারে নিয়ে এসে গুণলঙ্কার মস্তবীরের কাছে দান দিলেন এবং প্রব্রজ দান করলেন। তো গুণলঙ্কার বানতে প্রাথমিক ভাবে ধর্মবিনয় শিক্ষা দেওয়ার পরে এই মির্জাপুর শান্তিধাম বিহার, যেটা শঙ্করাচার্য শিলালঙ্কার মস্তবীরের আবাস ছিল, সেই বিহার তখন ভিক্ষুশূন্য ছিল। এই শ্রমণ হিসেবে ওনাকে সেখানে রেখেছিলেন, এই মির্জাপুর শান্তিধাম বিহারে। তো সেখানে রাখার মূল কারণ সরকার হাই স্কুল আছে, হাই স্কুলে বান্তের লেখাপড়া করার সুযোগ করে দেওয়ার জন্য। তো সেই মির্জাপুরের মধ্যে তিনি একটা জীবনের মধ্যে বড় সম্পদ তিনি লাভ করেছিলেন। অন্যথায় তিনি মন্তব্য করেছেন আমাকে, আমি হয়তো প্রবজ্য জীবনে থাকতাম না, কিন্তু মির্জাপুর বিহার সংলগ্ন একটা পরিবার আছে, সেই পরিবারে অভাব অনটন, গরিব পরিবার, অভাব অনটনের কারণে ঘরের মধ্যে স্বামী স্ত্রীকে সবসময় তারা দুইজনে ঝগড়াঝাটি, কান্নাকাটি, মারামারি এগুলো হতো। এগুলো শুনে শুনে প্রতিনিয়ত সংসারের প্রতি এই শ্রমণ জ্ঞানশ্রী মনের মধ্যে সংসার জীবনের প্রতি খুবই বিরাগ উৎপন্ন হল। তিনি বলেছেন যে এইটা আমার জন্য বিরাট আশীর্বাদ হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে কোনোদিন প্রবজ্য ত্যাগ করবো না, এত যন্ত্রণা সংসার জীবনে। তো সেই ভাবে তিনি সেখানে ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত দিলেন সেখানে থেকে। তারপরে এই রাজানগরের মধ্যে ভিক্ষু পরিবেশ ব্রত বৈক যখন হচ্ছিল, সেই ভিক্ষু পরিবেশ ব্রতের মধ্যে ওনার গুরু বানতে ওনাকে ভিক্ষু করালেন এবং সেখানে ভিক্ষু করার পরে ওনাকে নিয়ে যাওয়া হলো রাউজান বিমলানন্দ বিহারে অধ্যক্ষ হিসেবে। এই বিমলানন্দ বিহারে থাকা অবস্থায় আর একটা ঘটনা ঘটেছে। ওনার ধূমপানের খুব ইয়ে ছিল, আসক্ত ছিল, মানতেন, ধূমপান করতেন। তো এক সময় কি জানি ঘটেছে, কোন একটা ঘটনা ঘটেছে, তিনি শপথ করেছেন যে আমি ধূমপান করব না, ধূমপানের পেছনে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে আমি আমার সেবককে
মেট্রিক পাশ করাবো, এই ধরনের একটা তিনি সংকল্প নিয়ে ধূমপান ত্যাগ করলেন, আর কোনোদিন ধূমপান করেন জীবনে। তো সেই টাকা দিয়ে যাকে, যে সেবকটাকে তিনি লেখাপড়া করালেন, ওনার নাম সুদত্ত বড়ুয়া। সুদত্ত বাবুকে আমি আমার দুর্ভাগ্যে সহ যখন আসামের এই মার্গারেটা বলে একটা জায়গা আছে, এই মার্গারেটা একটা বাজার, রেলওয়ে একটা জংশন, সেখানে বেড়াতে গিয়ে দেখলাম সুদত্ত বড় একজন ব্যবসায়ী সেখানে। এবং সুদত্ত বাবু নিজেই বললেন যে রাউজানের ছেলে বানতে আমাকে ওনার ধূমপানের টাকা দিয়ে লেখাপড়া করিয়েছেন। এই সুদত্ত বাবুকে দেখলাম। তো এইভাবে উনি মুবাছরিতে চেয়ারম্যান, কোন মুবাছরির চেয়ারম্যান এবং হেডম্যান যিনি ছিলেন, ওনাদের একটা বিহারের মধ্যে নিয়ে গেলেন। ভিক্ষু সংঘ ওনাকে নির্বাচিত করলেন বিমলানন্দ বিহারে অধ্যক্ষ থাকা অবস্থায়। তখন সেখানে গৃহানন্দ ভান্তিও যেতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভিক্ষু সংঘ জ্ঞানশ্রী ভান্তিকেই কেবল সেখানে পাঠালেন। তিনি সেখানে আর্যশ্রী মহাস্তবীর আঞ্চলিক সংগঠনায়ক আর্যশ্রী মহাস্তবীর বিমানবন্দরে উনি সহ বেশ কিছু শ্রমণকে সেখানে তিনি লেখাপড়া করিয়েছেন মুবাছরির মধ্যে। তো ওখানে কাপ্তাই জল এসে যখন ডুবে গেল বিহারটা, তখন সেখান থেকে দিঘিনালা বোয়ালখালী নিয়ে নিলেন। খদলপুরের কিছু দায়ক ব্যবসায়ীরা সেখানে থাকতেন, বিশেষ করে অশ্বিনী মহাজন খদলপুরের, এবং আর এই রাউজানের একজন এই রাজাদের, সাংমা রাজার একজন মানে পুলিশ, ওনার নামটা আমি এখন ভুলে গেছি। তো রাজেন্দ্র সিপাই মনে হয়, রাজেন্দ্র সিপাই, এই তারা পড়ুয়া যারা সেখানে ব্যবসায়ী ছিলেন তাদেরকে নিয়ে বান থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা চাকমা রাজার একটা বিহার, দশবল রাজবিহার নাম, সেখানে ওনাকে রাখলেন। সেখানে থেকে তিনি ওখানে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করলেন, এবং এই প্রজ্ঞানন্দ মহাস্তবীর, বিমলতীর্ষ মহাস্তবীর যারা এখন আন্তর্জাতিকভাবে এখানে আসে, বিমলতীর্ষ মহাস্তবীর, শ্রদ্ধালঙ্কার, প্রিয়তীর্ষ, অনেককে, জিনালঙ্কার প্রমুখ এক চাকমা যুবককে তিনি লেখাপড়া করালেন, এবং তাদেরকে ইউনিভার্সিটির লেখাপড়া করানোর জন্য ধোপরা সুগত বিহারে এনে রাখতেন, এবং দুই একজনকে কমলাপুর ঢাকা ধর্মরাজিকের মধ্যেও পাঠিয়ে দিয়েছেন। সেখানে থেকে তারা লেখাপড়া করে চাকমা সমাজে প্রথম ভিক্ষু শ্রমণদের সাধারণ শিক্ষার প্রেরণা জ্ঞানশ্রী মহাস্তবীর মাধ্যমে হয়েছে। একবার উপেন্দ্র ত্রিপুরা নামে একজন জেলা পরিষদের চেয়ারম্যান, এবং পরে তিনি এমপি হয়েছেন। তিনি এই জ্ঞানশ্রী মহাস্তবীরের উপকার স্মরণ করতে গিয়ে বললেন, আমি এই জ্ঞানশ্রী বানতে যদি এখানে আশ্রম প্রতিষ্ঠা না করতো, তাহলে আমি উপেন্দ্র কোনোদিন লেখাপড়া করতে পারতাম না। তাহলে দেখা যাচ্ছে ওনার অবদানে এই পার্বত্য চট্টগ্রামে সাধারণ শিক্ষা, আধুনিক শিক্ষার আলো প্রজ্বলিত হয়েছে ভিক্ষু সংঘের মধ্যে এবং কিছু কিছু গৃহীদের মধ্যে। তো সেইভাবে বিশাল অবদান তিনি রেখেছেন। 1972 সালে তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন শান্তি বাহিনী গঠিত হলো, শান্তি বাহিনীর কিছু বিরূপ আচরণ দেখে তিনি সেখান থেকে চলে এসেছিলেন, এবং চলে এসে এই খদলপুর সুধর্মানন্দ বিহারে অবস্থান শুরু করলেন। এই শুরু করার পরে থেকে আমার সাথে আমরা মিলে দুইজনে মিলে এই কাজগুলো করেছি।
তো আজকে সেই দীর্ঘ ইতিহাস এর পাশাপাশি অনেক অনেক জীবন স্মৃতি পূজ্য ভারতের সাথে আমার রয়েছে। তো আপনারা ভাগ্যবান যে অন্তত আজকে বান থেকে এখানে বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারে এই সন্ধ্যাকালীন সময়ে স্মরণ করে আপনারা বান থেকের উদ্দেশ্যে কৃতজ্ঞ পূজা দানের জন্য আপনারা এখানে এসেছেন এবং পূজা দান করতে পারছেন। উত্তরবঙ্গের মধ্যে বানতে অনেক কাজ করেছেন, আমি এখন দেখতে পাচ্ছি। এই যারা নতুন বুদ্ধিস্ট, সেখানে বিহার, স্কুল, অনেক প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। যারা তেমন একজন মহান ব্যক্তিকে আজকে আমরা অবশ্যই বলবো, আমরা হয়তো আশা করি যে তিনি আরো অধিক কাল থাকুক, কিন্তু এই আমাদের জীবন তো সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ জীবনে, অনিশ্চিত জীবনে তিনি যে এতদিন পর্যন্ত ছিলেন আমাদের মাঝে, এটা আমাদের বড় পাওনা। এবং তিনি জীবনের সবকিছু এমন সুন্দরভাবে তিনি ব্যবহার করেছেন, কোনো তার প্রচেষ্টা, কোনো ত্যাগ এটা ব্যর্থ হয়নি, প্রত্যেকটা সফল হয়েছে। এবং তিনি একমাত্র ভিক্ষু যিনি নিজের এত প্রতিষ্ঠান, এত কার্যক্রমের পরেও তিনি প্রায় 5 কোটি টাকা তিনি মানুষের কাছ থেকে যা দান পেয়েছেন, এগুলো আমাদের সমাজের সদ্ধর্মের কল্যাণের জন্য তিনি দান করে বিদায় নিয়েছেন। এবং ইতিহাস আর অন্য কোনো ভিক্ষুর জীবনে বাংলাদেশে আপনি পাবেন না। এমন বিরল একটি জীবন প্রতিভা আমাদের চিরকালের প্রেরণার উৎস হয়ে থাকুক। তার জীবনের কর্ম অবদান আমাদেরকে যুগে যুগে অনুপ্রাণিত করুক। এবং পূজ্য জ্ঞানশ্রী মহাস্তবীর, সঙ্গনায়ক বিশুদ্ধানন্দ মহাস্তবীর, কর্মবীর ত্রিপ্রসারণ মহাস্তবীর, প্রজ্ঞালম মহাস্তবীর প্রমুখ, তারা আমাদের সমাজকে যেভাবে আলো প্রজ্বলিত করে গেছেন, তাদেরকে সামনে রেখে আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, সেইভাবে আপনারা কিছু করবেন। আমরা কেবল মারা গেল শোকাভিভূত হলাম, শোক প্রকাশ করলাম, তারপর 2-1 দিন একটু হয়তো বলাবলি করলাম, তারপর ভিক্ষুকে নিয়ে সপ্তাহ করতে গিয়ে আমরা নানা ধরনের কাণ্ড করি। এগুলো গতানুগতিক কাজ আমরা না করে আমরা এমন কিছু করা উচিত যে ওনাদেরকে যেন আমরা আরো দীর্ঘকাল অর্থপূর্ণভাবে আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে পারি, তেমন গঠনমূলক কিছু করা। তো তেমন গঠনমূলক কিছু করার জন্য উনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। উনি যে কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন, তো ওইখানে যদি আমরা ধান দিয়ে ওটাকে শক্তিশালী করে পারি, তাহলে আমি মনে করি উৎসব অনুষ্ঠান 2 দিনে শেষ হয়ে যাবে, তারপর আর কিছু থাকে না। এমন কিছু আমরা কে প্রাধান্য না দিয়ে আমাদের উচিত ওনার গড়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আরো দীর্ঘকাল যেন ধর্ম জাতির কল্যাণ সাধিত হয়, সেই ধরনের ভাবনা চিন্তা আপনারা যদি এখান থেকে করেন, এটা অনেক বড় ধরনের একটা অবদান আপনারা রাখতে পারবেন। এবং তারই মাধ্যমে পূজ্য সঙ্গরাজ প্রতিদিন আমাদের বন্দনা, কৃতজ্ঞ পূজা লাভ করবে এবং তিনি আমাদের কাছে দীর্ঘকাল তিনি বেঁচে থাকবেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি।